জনসমুদ্রের অনুদান আসবে, কখন আসবে কবি, কখন আসবে কবি। রাজনীতি কবি, বাংলাদেশের কারিগর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 25 বর্ষে ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অভিভাবকবৃন্দ, ন্যাশনাল কলেজের শিক্ষক মন্ডলী এবং প্রাণবৃন্দ, সবাইকে বিজয়ের মাসে এবং সালাম আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শ্রীমতী বিমান আছেন আমি ফারজানা পিয়া, প্রভাষক পরিনীতি ও সুশাসন, ন্যাশনাল কলেজ। সম্মানিত উপস্থিতি, ডিসেম্বর মাস বাঙালি জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত মাস। এই মাসে একদিকে যেমন আমাদের বিজয় অর্জিত হয়েছে, অপরদিকে আমরা হারিয়েছি আমাদের ছোট সন্তানদের। তাই আমি মুক্তিযুদ্ধের বীর শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল বীর সেনানীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই সাথে 14 ডিসেম্বর স্বাধীনতার শেষ মুহূর্তে একটি স্বাধীন রাষ্ট্রকে বিরাজমান করার জন্য বর্বর পাকিস্তানি এবং বিদেশীয় দর্শকদের হাতে নির্মমভাবে জাতির যে ছোট ছোট সন্তানেরা শহীদ হয়েছেন, তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। অনুষ্ঠানে প্রথমেই সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ করব। প্রথমেই আসন গ্রহণের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে। সভাপতি আজকে ওনাকে দুঃখিত, একটি সংশোধন আছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ আবুল বাশার স্যারকে আসন গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুম গনি তাপস, কাউন্সিলর 21 নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপরে আসন গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে। এরপরে আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ পারভেজ ইসলাম, পিপিএম বার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাড্ডা থানা, ডিএমপি। এরপর আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম স্যার। সম্মানিত সাথী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে পালন করে দেবে আমাদের ছাত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ। প্রথমে ফুল দিয়ে পালন করে নেবে আলহাজ আবুল বাশার বিশিষ্ট শিক্ষানুরাগী স্যারকে আলী মর্তুজা, দ্বাদশ শ্রেণী, মানবিক শাখা। এরপরে ফুলদিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুম গনি তাপস, কাউন্সিলর 21 নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। তাকে বরণ করে নিয়েছেন আমাদের ছাত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী অরুণিমা আহমেদ প্রথমা। এরপরে বরণ করে নেওয়া হবে ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব শহীদুল আলম স্যারকে। বরণ করে নেবে নাইনা আক্তার সুমাইয়া, নবম শ্রেণী।
বরণ করে নেওয়া হবে জনাব মোহাম্মদ পারভেজ ইসলাম, পিপিএম বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাটা থানা, ডিএমপি। বরণ করে নিয়েছে আমাদের উচ্চ প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আহমেদ। বিপদে বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি জনাব আলহাজ মাহবুব আলম স্যার, বিশেষ শিক্ষা অনুরাগী। বরণ করে নিচ্ছে বিসালাত বিন ইসলাম, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানের শুরুতে আমি আজকের অনুষ্ঠানে সভাপতির কাছ থেকে অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যারকে আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য সম্মানিত অতিথি, এই পর্যায়ে আমাদের একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আব্দুল হান্নান, পরিচালক নেট ফাউন্ডেশন। তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেবে আমাদের শিক্ষার্থী সানজিদা আহমেদ। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য সবাই আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আরিফ ইসলাম স্যারকে, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكث من الأموات والأنفس والثمرات
আর যারা আল্লাহ রাস্তায় জীবন দেন, শহীদ হন, তাদেরকে অবশ্যই তোমরা মৃত্যু বলো না, কারণ তারা আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখেছেন আর তাদের জীবন সম্পর্কে তোমরা কিছুই জানো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ফল মূল, দুঃখ বেদনা, ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। উদয়ের পথে শুনি তার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই ওরে ভয় নাই। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে শিক্ষক মণ্ডলীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য। প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি ন্যাশনাল কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ রঘুজ্জামান স্যারকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ আবুল বাশার স্যার উপস্থিত আছেন। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান মূল আকর্ষণ কাউন্সিলর এডুকেশন ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনাব মাসুম কবির তাপস স্যার উপস্থিত আছেন। ন্যাশনাল কলেজের শ্রদ্ধাভাজন ও মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল স্যার আরো উপস্থিত আছেন। আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ পারভেজ ইসলাম, বিপিএম ওয়ার্ড ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাড্ডা থানা ডিএমপি। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ মাহমুদ আলম, আরো উপস্থিত আছেন জনাব আনন্দ সরকার চৌধুরী স্যার উপস্থিত। আমার সামনে ভাসমান প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও সবাইকে আসসালামু আলাইকুম। সুধী, আমরা জানি আজ 14 ডিসেম্বর 1971 সালে এই কিছু আগ মুহূর্ত থেকে যেমন উল্লেখ আছে 10 থেকে 14 তারিখ আসলে খুব ভয়াবহ দিন ছিল বাঙালি জাতির জন্য। এই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী তারা টার্গেট করেছিল বাংলাদেশে যারা বুদ্ধিজীবী রয়েছে, এই ধরনের 2000 বুদ্ধিজীবীকে তারা মেরে ফেলতে হবে, তাদের একটা টার্গেট ছিল। কিন্তু তারা সম্পূর্ণ সফল না হলো, তারা প্রায় 1111 জনকে তারা মেরে ফেলেছিল এবং এর মধ্যে 991 জন ছিল শিক্ষাবিদ। তার মানে তারা চেয়েছিল যে আমরা তাদের যুদ্ধে জয়ী হতে পারবো না, কিন্তু এই দেশটাকে একেবারেই বুদ্ধি শূন্য, মেধা শূন্য করে দিয়ে যাবে। যুদ্ধ হয়, যুদ্ধে জয় থাকে, বিজয় থাকে, কিন্তু পাকিস্তানিদের যে টার্গেট ছিল, তাদের যে মানবতা বিরোধী অপরাধ ছিল, এগুলো আসলে ক্ষমার অযোগ্য। তারা চেয়েছিল, যখন তারা দেখলো যে আসলে তারা যুদ্ধে জয়লাভ করতে পারে না, তখন তারা দুইটা উদ্দেশ্য তারা হাসিল করতে চেয়েছিল, খুবই ভয়ানক উদ্দেশ্য। একটা হচ্ছে আমাদের মা বোনকে ধর্ষণ করে তাদের ঔরস এই বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রাখা, আরেকটা হচ্ছে এই বুদ্ধিজীবীদের হত্যা করা। কত নির্মম, কত ভয়াবহ তাদের উদ্দেশ্য ছিল, কত ক্ষমার অযোগ্য অপরাধ ছিল, এগুলো ভাবলে আসলে গায়ে পশম দাঁড়িয়ে যায় যে আমাদের এই বাংলাদেশে এটা হয়েছিল, করেছিল পাকিস্তানিরা, আর সাহায্য করেছিল রাজাকার আল-বদর আল-সামসরা। তারা যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়, কার নেতৃত্বে হয় আমরা প্রত্যেকেই জানি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো, তাহলে বাংলাদেশের জন্ম হতো কিনা সন্দেহ রয়েছে। কিন্তু বঙ্গবন্ধু আল্লাহ আমাদের এই বাংলাদেশে পাঠিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, পরবর্তী সময়ে ষড়যন্ত্র হয়েছে বা ষড়যন্ত্র এখন
কন্যা কিন্তু এখনো বেঁচে আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আছেন। উনি এই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু স্থানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত অতিথি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক যারা ফাতেমা আক্তার ম্যাডাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ, বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরাগীবৃন্দ, আজকের উপস্থিত অভিভাবক মণ্ডলী, আমার সহকর্মী মণ্ডলী এবং শিক্ষার্থী, পাশাপাশি অনলাইনে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই দিনটি পালন করে থাকি। বুদ্ধিজীবী আসলে এমন সমস্ত ব্যক্তিকে আমরা বলে থাকি যারা জটিল এবং কার্যকারী মানসিক যে কার্যকলাপগুলো আছে সেগুলো ব্যবহার করে নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। সাধারণত সমাজ ও সংস্কৃতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলোকে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আরো বেশি সামাজিক ভাবে বা বৈষয়িকভাবে কাজে লাগানোর জন্য যে ধরনের বুদ্ধি তারা নিজেদের এবং আশেপাশে যারা আছে তাদের কল্যাণে কাজে লাগান, তাদের দিয়ে আসলে আমরা বুদ্ধিজীবী করে থাকি। সাধারণত শিক্ষক, সাহিত্যিক এবং পাশাপাশি শিল্পকলা, বাণিজ্য এবং সমাজ কল্যাণের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গকেও আমরা বুদ্ধিজীবী করে থাকি। আর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড যদি আমরা বলতে চাই, 1971 সালের 25 মার্চ স্বাধীনতার যুদ্ধ যখন শুরু হলো তখন থেকে এই স্বাধীনতার আগ পর্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে হত্যা করা হয়েছে। এটাই হচ্ছে বুদ্ধিজীবী দিবস। হয়তো 14 তারিখ আমরা আলাদা করে অনেকগুলো অনেকজনকে আসলে এই দিন হত্যা করা হয়েছে বলে আমরা আলাদা করে দিনটাকে স্মরণ করছি, কিন্তু স্বাধীনতার শুরু থেকেই কিন্তু আমরা নাম না জানা এবং নাম জানা সহ অনেক বুদ্ধিজীবীকে হারিয়েছি। শিক্ষার্থী তোমাদের একটা উদাহরণ যদি আমি দিয়ে আসলে বোঝাতে চাই বুদ্ধিজীবীটা আসলে আমাদের জন্য কেন দরকার। তুমি একজন প্রকৃতর কর্মকর্তা, তুমি দুজন লোককে বেছে নিয়েছ, তুমি একজনকে 1000 টাকা দিয়ে বললে যে একটা ইলিশ মাছ নিয়ে আসার জন্য। সেই লোকটা ইলিশ মাছ চেনে না, সে কি করলো, একটা অন্য মাছ নিয়ে আসলো। তোমার 1000 টাকা পুরোটাই কিন্তু জলে চলে গেল। তুমি আরো একজন লোককে ইলিশ মাছ নিতে দায়িত্ব দিলে, সে কি করলো, সে খুব ভালোভাবে ইলিশ মাছ চেনে, সে 1000 টাকার জায়গায় সে মাত্র 500 টাকা দিয়ে সেই ইলিশ মাছ কিনলো। কিন্তু সে তোমাকে সে জানালো যে সে 1500 টাকা দিয়ে ইলিশ মাছটা কিনেছে। এখন দেখো, যে লোকটা অদক্ষ বা যে আসলে চেনে না ইলিশ মাছ কোনটা, তার পেছনে তোমার ব্যয় হয়ে গেল 1000 টাকা। অন্যদিকে যার বুদ্ধি আছে তার পেছনে তোমার ব্যয় হলো 500 টাকা। এখন তুমি আসলে কাকে বেছে নিবে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আসলে বুদ্ধিজীবীরা আমাদেরকে আসলে দিয়ে থাকে। আমাদের আসলে সততা এবং দক্ষতা দুটোই দরকার। সততা এবং দক্ষতা যাদের আছে তারাই আসলে তাদের মেধাকে কাজে লাগিয়ে এবং তাদের দূরদর্শিতা, অনেক ভবিষ্যৎকে যে দেখার একটা ক্ষমতা, এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের আজকে কি অবস্থানে নিয়ে এসেছে। স্বাধীনতার যুদ্ধের সময় 7 কোটি মানুষের খাদ্যের জোগান দেয় আমাদের জন্য কষ্টের হয়ে গিয়েছিল। সেই একই আয়তনে কিন্তু 16 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা কিন্তু আজকে আমরা আমাদের দেশ থেকে পাচ্ছি। আমাদের দেশ নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। শুধুমাত্র এই খাদ্যের জন্য না, শিক্ষা,
যাতায়াত ব্যবস্থা সব জায়গাতেই কিন্তু আমরা বুদ্ধিজীবীদের এই যে সম্মিলন এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আমাদের দেশে এখনো যারা বেঁচে আছি, আমরা যারা বড় হচ্ছি, তারা যদি আমাদের এই মেধা মনোবুদ্ধির সাথে যদি সমতা শব্দটাকে যদি নিজেদের করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একদিন উন্নতির চরম শিখরে নিয়ে পৌঁছাতে পারবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম স্যারকে। আলহাজ মোহাম্মদ মাহবুব আলম স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন এর ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক, একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী জনাব আলহাজ আবুল বাশার সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বন্ধুবর বর্তমান 21 নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক মেয়র জনাব ওসমান গনি সাহেবের সুযোগ্য সন্তান জনাব মাসুম গনি তাপস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার, যা চিন্তা চেতনায় বিগত 1 বছর আমাদের এই বাড্ডা থানা আমি বলবো সন্ত্রাস থেকে মুক্ত আছে, চাঁদাবাজ থেকেও মুক্ত আছে। একজন বিশিষ্ট সেও শিক্ষণ আমাকে মাঝে মধ্যে বলে স্যার আমাদের একটু ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিন, ভালো লাগে। জনাব পারভেজ ইসলাম বিপিএম ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড্ডা থানা, উপস্থিত আছেন আমাদের সকলের নয়নের মণি, সকলের শ্রদ্ধাভাজন ন্যাশনাল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শহীদুল আলম স্যার, উপস্থিত আছেন সম্মানিত পরিচালক আব্দুল হান্নান চৌধুরী সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি আসলে বেশি কিছু বলবো না, এই দিনটা আমরা স্মরণ করি, খারাপ লাগে। আসলে এমন একটা সময় আমরা এখন পার করতেছি, করোনাকালীন সময় আমাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন এই করোনার মধ্যে মৃত্যুবরণ করেছে। এজন্য আসলে একত্রিত হতেও কষ্ট হয়, আবার একত্রিত না হলেও কষ্ট লাগে। যখন আমরা এখানে প্রোগ্রাম করি আমাদের হলরুমগুলো ভরা থাকে, কিন্তু এখন এমন একটা সময় আমরা প্রোগ্রাম করতেছি যে আমরা সাহসও হয় না কাউকে বলবো যে আপনারা আসেন। তো তারপরে যেহেতু সরকার থেকে নির্দেশ করা হয়েছে একটি প্রোগ্রাম করার জন্য, এই জন্যই আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। আমি দুঃখিত, আমি ওসি সাহেবের কাছেও দুঃখিত এবং কাউন্সিলরের কাছেও দুঃখিত যে আমরা আসলে যেভাবে করতে চেয়েছিলাম এই করোনার কারণে করতে পারিনি। ইনশাআল্লাহ সামনে বড় প্রোগ্রাম হবে, আপনাদেরকে আমরা সেখানে দাওয়াত করবো, আপনারা অবশ্যই উপস্থিত হবেন, অবশ্যই আপনারা উপস্থিত হবেন। আর আজকের এই দিনটিকে স্মরণ করে আমি আর বেশি কিছু বলবো না, শুধু স্মরণ করবো এই দিনটিকে স্মরণ করে সামনে 16 ডিসেম্বর কাল বাদে পরশু দিন দেশের একটি বিজয়ের দিন আমরা 50 বছরে পার হব। এই 50 বছর পূর্তি হবে। বর্তমানে চলতেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, এরও অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম আমরা ন্যাশনাল কলেজ ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে করব, আপনারা দাওয়াত পাবেন, ইনশাআল্লাহ আপনারা আসবেন। আর বেশি কিছু বললাম না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে যার যার দূরত্ব বজায় রাখবেন এবং চেষ্টা করবেন ঘরের মধ্যেও যেভাবে সজাগ এবং সচেতন থাকা যায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম স্যারকে তার সুনিপুণ বক্তব্য জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের
পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সুবিধা আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আব্দুল হান্নান, পরিচালক রেড ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত কমিশনার সাহেব এবং আমাদের ওসি সাহেব এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আবুল বাশার সাহেব আকাশ এবং আমাদের বুদ্ধিজীবী যদি বলতে হয় আমি ওনাকেও বুদ্ধিজীবীর কাতারে রাখতে চাই, যিনি আমাদের প্রিন্সিপাল মহোদয় সাহেব, আমার ছোট ভাই বাবু এবং সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবসগুলো আমরা অবশ্য দোয়ার আয়োজন করেছি, ওনাদের অবদান যদি হিসাব করতে চাই সেটা অনেক গুরুত্ব বহন করে আমাদের কাছে। আমাদের জাতি হিসাবে আমরা আজকে মাথা গর্ব করে পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসাবে বসবাস করতেছি। ওনাদের অবদান, আমাদের জাতি একসময় সত্যিকার অর্থে স্বাধীন ছিল, আমরা ছিলাম স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। আপনারা জানেন 1757 সালে 23 জুন আমাদের স্বাধীনতা গর্বিত হয়, যখন নবাব সিরাজউদ্দৌলা পাশার প্রবাসী প্রান্তরে ইংরেজদের দ্বারা পরাজিত হয়। তখন থেকে আমরা সংগ্রাম করেছি, এই ক্ষেত্রে অনেকের অবদান আমাদের স্বীকার করতে হয়। এটা লম্বা ইতিহাস বলতে গেলে অনেক কিছু। আমরা বাঙালি জাতি হিসাবে সত্যিকার অর্থে শ্রদ্ধা, এবং আমার যারা শিক্ষকবৃন্দ আছেন এবং আমরা আছি, মানুষের ইজ্জতের একটা বিশেষ অংশ হল স্বাধীন জাতি হিসাবে বসবাস করা। আর আমি আজকে পৃথিবীর আমি আপনারা জানেন হয়তো আমার ইংল্যান্ডের সাথে একটু লিঙ্ক আছে, যার কারণে এখানকার খোঁজখবর আমি জানি। পৃথিবীর অনেক এলাকা, অঞ্চল এবং নেশন ইজ রিয়েলি স্ট্রাগলিং টু সার্ভাইভ। আর বাংলাদেশে আমরা আজকে অনেকটাই বলবো আল্লাহর বিশেষ সময় মুক্তভাবেই চলাচল করতেছি, যদিও স্বাস্থ্যবিধি আমরা মানি বা আমাদের শ্রমিকরা কাজ করতেছে, সবাই কাজ করতেছি। আমরা এই জন্য আমি আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া আদায় করতেছি যে এই পর্যায়ে আমরা এসে সবাই একসাথে হতে পেরেছি। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমার কৃতজ্ঞ জানাচ্ছি আপনাদের কাছে, আমি এখানে আমন্ত্রিত হতে পেরে এবং আপনাদের সাথে একসাথে হতে পেরে। পরিশেষে এটুকু বলবো, বুদ্ধিজীবী যেনারা ছিলেন আমরা কৃতজ্ঞ, ওনাদের জন্য দোয়া করি, এবং আমাদের যে প্রতিষ্ঠান এটাকেও আমরা বলবো এখানে বুদ্ধিজীবী সৃষ্টি করার একটা স্থান, যেখানে আমাদের বুদ্ধিজীবী শিক্ষকরা, বুদ্ধিজীবী তারাই যারা নির্লোভ, নিরহংকার, ওনারা শুধু দিতে আসেন পৃথিবীতে, কিছু নিতে আসেন না। কারণ কোনো বুদ্ধিকে টাকার অঙ্কে মূল্যায়ন করা যায় না। আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন তারাও বুদ্ধিজীবী, কারণ তারা সৃষ্টি করেন বুদ্ধিজীবী, তারা কারিগর বুদ্ধিজীবী সৃষ্টি করেন। পরিশেষে আমার ছাত্রছাত্রী এবং সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা যেমন আমাদের ইতিহাস ঐতিহ্য জানি, জেনে আমরা সঠিকভাবে আমাদের স্বাধীনতার জন্য কাজ করি, কারণ স্বাধীনতায় মানুষের জীবন চলার পথের পাথেয়, এবং এটাই হৃৎপিণ্ডের স্পন্দন। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবে। আর আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলেও তো আমরা স্বাধীনতা পেতাম না। তো আমরা সবার জন্য দোয়া করি। বুদ্ধিজীবী পরিশেষে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ আমাদের শিক্ষকবৃন্দের কাছে, ওনারা যেভাবে ক্লাস দিচ্ছেন আমি অবজার্ভ করেছি। আমাদের বিভিন্ন কি বলে আইটি প্রোগ্রাম এবং কম্পিউটার প্রিন্সিপাল সব দিয়েছিলেন, ওনারা দুর্যোগও আমাদের ছাত্রছাত্রীদের পাশে ছিল, এবং আশা করি ছাত্র শিক্ষক সবাই মিলে পড়াশোনা করবো, এবং আমরা পড়াশোনার মাধ্যমে এই জাতিকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাবো এবং সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, যেটা আমরা পৃথিবীর বুকে অত্যন্ত সম্মানিত জাতি হিসাবে প্রমাণ করবো, যেটা আজ থেকে 250 বা 300 বছর আগেও আমরা ছিলাম অত্যন্ত সমৃদ্ধ জাতি, যেটা 1757 খ্রিস্টাব্দের 23 জুন আমরা পরাধীন হই। তার আগে আমাদের এই দেশেই পৃথিবীর বিভিন্ন দেশের লোক বাস করতে আসতো। এখনো আমি ইংল্যান্ডে যখন বসি মানুষের সাথে, ইংরেজদের সাথে, তখন বলি যে ইউ পিপল ওয়্যার আওয়ার সার্ভেন্ট, ইউজ টু গো দেয়ার ফর সার্ভাইভার। আজকে হয়তো আমরা এখানে আসছি, আমি নিজেও কাজ করতে গিয়েও বিভিন্ন ডিসক্রিমিনেশনের শিকার হই, যেটাকে বলে আপনার ছোট করে দেখা আমাদেরকে দেখে। তো ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গেছি, অদূর ভবিষ্যতে আমরা এগিয়ে যাব, এবং সারা পৃথিবীতে আমরা সদরকে আমরা যাপন করবো। আমার এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একজন ভাই আছেন, ওনারাও প্রচুর পরিশ্রম করতেছেন, যেটা আমি নিজে দেখেছি। করোনাকালীন সময় ওনাদের যে সার্ভিস, ওনাদের সমাজসেবা সত্যিকার অর্থে মুগ্ধ করে আমাদেরকে। তো আমরা দোয়া করবো ওনাদের জন্য, যারা চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা আমাদের অগ্রণী ভূমিকা পালন করতেছেন, আমাদের
শিক্ষকবৃন্দ আছেন, সবার জন্য এগুলো আমি আমার বক্তব্য শেষ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট ফর এভার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ পারভেজ ইসলাম, পিপিএম বার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাড্ডা থানা, ডিএমপি। আজকে 14 তারিখ 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকে আলোচনা সভা এবং ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের এলাকার কাউন্সিলর মহোদয় এবং আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং আমার সামনে যারা আছেন স্কুলের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষক এবং যারা ছাত্রছাত্রী আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। এই 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনীর সদস্যরা আমাদের এই দেশের শত্রুদের, দেশের বিপক্ষে যারা কাজ করে, দেশের বহিঃশক্তি দোষের মাধ্যমে আল বদর, আল শামস বিভিন্ন বাহিনীর মাধ্যম দিয়ে বিভিন্ন নীল নকশা তৈরি করেছেন, আমাদের জনতার পরে রক্তাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে কিন্তু তারা নীল নকশা তৈরি করছে যে আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীদের, বিভিন্ন লোকদেরকে তারা হত্যা করবে। দীর্ঘ 9 মাস যুদ্ধ চলার পরে যখন বিজয় আমাদের বিজয় যখন নিশ্চিত, তারা নিশ্চিত হয়ে গেছে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা একটা নীল নকশা তৈরি করলো যে দেশের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তারা 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এই বাংলাদেশে যত বুদ্ধিজীবী জীবিত ছিল তাদের একটা নীল নকশা তৈরি করলো। আমাদের এই মির্জাপুরের বংশধরদের দিয়ে, আল বদর, আল শামস এই বাহিনীর সদস্যদের দিয়ে একটা নকশা তৈরি করলো যে এখান থেকে বুদ্ধিজীবীদের তারা সমুদ্রে নির্মূল করে দিবে। 10 তারিখ থেকে তারা বুদ্ধিজীবী হত্যা শুরু করবে। দেশের বিভিন্ন ডক্টর, বিভিন্ন বুদ্ধিজীবী যারা আমাদের দেশটাকে আরো উন্নত করে নিয়ে যেতে পারতো তাদেরকে তারা হত্যা করতো। অনেক মানুষের নাম আছে। আমরা জানতে পারছি যে এবছর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 1222 জনের নাম অনুমোদন করেছে এবং এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে এই মাসের মধ্যে নাম ঘোষণা করে আসবে। দীর্ঘ 49 বছর পরে এই তালিকা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা কিন্তু আমাদের এই অনেক বছর, 49 বছর অনেক বছর, এটা কিন্তু আমাদের একমাত্র সম্ভব হয়েছে আমাদের দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন। তিনি আন্তরিকভাবে চেয়েছেন বলে যে এই বিশাল একটা তালিকা 1222 জনের তালিকা অনুমোদন হচ্ছে। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা না থাকলে কিন্তু আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। তো আমরা এই বুদ্ধিজীবী দিবসে এই ন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের আমরা এটাই বলতে চাই যে আমরা স্বশিক্ষিত হই। শিক্ষাই কিন্তু আমাদের জাতিকে অনেক বড় করে নিয়ে যেতে পারবে। আমরা যদি স্বশিক্ষিত হই, ভালো করি, ভালো পড়াশোনা করে ভালো করতে পারি, শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা দেশকে ভালো সেবা দিতে পারবো এবং ভালো দেশকে পরিচালিত করতে পারবো। এই বুদ্ধিজীবীদের দিবসে ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত আপনাদের এই অনুষ্ঠানে করার জন্য আমি এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সকলেই পারিবারিক এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ মোহাম্মদ পারভেজ ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।
স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য স্যারকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব শহীদুল আলম স্যার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাবর সভাপতি জনাব আবুল বাশার, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী 21 নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর জনাব মাসুম গনি তাপস, উপস্থিত আছেন আমাদের দুজন ডাইরেক্টর শিক্ষানুরাগী জনাব আব্দুল রহমান চৌধুরী এবং আছেন মাহবুব আলম সাহেব, এবং সম্মানিত সহকর্মী ও শ্রেষ্ঠ শিক্ষক মন্ডলী এবং সুপ্রিয় অভিভাবক ও শিক্ষার্থী মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে যখন 1971 সালে ঠিক আমাদের বিজয়, চূড়ান্ত বিজয় অর্জিত হতে যাচ্ছে, সেই মুহূর্তে আমাদের বাংলাদেশ ভাগ্যাকাশে এক করুণ চিত্র অবতারণা হয় মোহাম্মদপুরের যে দত্তভূমিতে। এখন যেখানে একটি স্থাপনা তৈরি করা হয়েছে, এটি এমন ছিল না। এখন আমরা এই ছবিগুলো দেখতে পাই বইয়ের পাতায়, বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে আমরা দেখতে পাই। এটাই এখন আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান যে প্রজন্ম, তাদের সম্পদ। আমরা এই দিনে আমরা হারিয়েছি 111 জন লোককে, 1111 জন লোককে আমরা হারিয়েছি। এর মধ্যে 991 জন ছিলেন শিক্ষক, 49 জন ছিলেন চিকিৎসক, 42 জন এর মধ্যে ছিলেন আইনজীবী, 13 জন ছিল সাংবাদিক এবং 16 জন ছিল অন্যান্য। এখন কথা হলো 991 জন কেন হত্যা করা হলো? ঢাকা শহরে তো আরো অনেক লোক ছিল। তো 951 জনের মধ্যে যারা শিক্ষক ছিলেন, এখন বুদ্ধিজীবীর সংজ্ঞা আমরা এতক্ষণ শুনলাম, কিন্তু আমার কথা একটু ভিন্ন। এখানে জীবিকার বিষয় না, যারা দেশের ভবিষ্যৎ যাদের উপর নির্ভর করে, যাদের চিন্তা চেতনার উপর নির্ভর করে। আগামী দেশ যেমন সিঙ্গাপুর, একটা ধীবরের দেশ, জেগের দেশ। আজকে সিঙ্গাপুর কোথায় চলে গেছে? খনন করার মতো, চাষ করার মতো কোনো জমি নেই। মালয়েশিয়া আজকে কোথায় চলে গেছে? থাইল্যান্ড কোথায় চলে গেছে? তো সেই হিসেবে বাংলাদেশ আজকে যে বাংলাদেশ, তারা জানে যে আমরা আসলে এখানে আমাদের যে সাম্রাজ্যবাদ, আমরা আধিপত্য আমরা ধরে রাখতে পারবো না। সুতরাং বিজয় তাদের হবে, কিন্তু যাতে স্বাধীনতাকে তারা ধরে না রাখতে পারে, পরবর্তীতে যাতে এই পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তানকে হস্তান্তর করতে হয়, এদেশের জনগণই তারা নিজেরা করতে বাধ্য হবে, সেই ধরনের একটা নীল নকশা তারা তৈরি করেছিল। যে কারণে তারা চিন্তা করে যে বেশি মানুষ হত্যা করার দরকার নেই, এই জন্য তারা 2000-এর মতো লোক হত্যা করবে, এটা একটা নীল নকশা তারা তৈরি করেছিল। সেই অনুযায়ী 1111 জনকে তারা হত্যা করেছে। বেছে বেছে যারা দেশের চিকিৎসায় যারা কিংবদন্তি, সাংবাদিকতায় যারা কিংবদন্তি, দর্শনে যারা কিংবদন্তি, এবং বাংলাদেশের প্রতি যাদের মমত্ববোধ, যাদের আকাশ সম যাদের ভালোবাসা, দেশমাতৃকার প্রতি যাদের ভালোবাসা এবং যুদ্ধকে বিশেষ করে সেই সময় যারা নিয়ন্ত্রণ করে, এমন কিছু লোককে তারা বেছে নিল যারা দেশকে মায়ের মতোই ভালোবাসে, তাদেরকে হত্যা করা হলো। কিন্তু এদেশে স্বাধীনতা যুদ্ধ যিনি ডাক দিয়েছেন, আপনারা সবাই তাকে জানেন, যে যার জন্ম না হয় বাংলাদেশের কথা চিন্তা করাও যেত না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই একটি মানুষ যার আবদ্ধ বাস্তব বাঙালিত্বে পরিপূর্ণ, যিনি শিশু থেকে শুরু করে তার 56 বছর যে জীবন, এই জীবনের মধ্যে তিনি যেটুকু পেয়েছেন পুরোপুরি সময় দেশের জন্য কাজে লাগিয়েছেন, দেশের মানুষের জন্য কাজে লাগিয়েছেন। যিনি যখন বক্তৃতা দিয়েছেন তার কাছে লিখে শিখে পরামর্শ করে না, নিজের মতো করে দিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন, নিজের মতো করে দিয়েছেন। তো এই লোকটি যার দিক নির্দেশনায় সেই সময় যারা যে সমস্ত বুদ্ধিজীবী যারা দিক নির্দেশনা বিভিন্ন ক্ষেত্রে তারা দিয়েছেন, বাংলাদেশকে পর্যায়ে নিয়ে এসে, কিন্তু আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শুধু একটু দিকে আমি নির্দেশ করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেই সময় বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে সেই নীলনকশা এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, সেই প্রেতাত্মা কিন্তু এখনো আছে। যুদ্ধ এখন আর অস্ত্র দিয়ে চলে না, যুদ্ধ এখন চলে, এখন এই যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি দিয়ে এখন যুদ্ধ চলে। এখন আমাদের ছেলেমেয়েরা যে বাংলার জন্য ভাষা আন্দোলন হলো সেই বাংলাকে এখন ভুলে যায়, ভুলে গিয়ে বিদেশি ভাষায় ঘুরে বসে তার কথা বলে। অন্যদিকে আমাদের কি হচ্ছে, যে বাংলাদেশকে শাসন করলো মোগল আমলের পূর্ব অনেক গোষ্ঠী শাসন করেছে, 190 বছর শাসন করেছে ইংরেজ। তাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি থেকে আমরা এখনো বের হতে পারিনি, এখন আমরা বের হতে পারিনি। কিন্তু 200 বছর আগে বা 250 বছর আগের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন চলে না। এখন আমাদের এই বুদ্ধি যারা জীবী আছেন এদের তো চিন্তা করতে হবে, আমাদের যারা বিশেষ করে থিঙ্ক ট্যাঙ্ক, এদের তো চিন্তা করতে হবে যে এই যে শিক্ষা ব্যবস্থা যেটা 200 বছর আগে বস্তা পচা হয়ে গেছে, সেই শিক্ষা এখন শিখে কি হবে? রবীন্দ্রনাথ তো আরো আগে বলেছে যে এই শিক্ষা ব্যবস্থা হলো বেগিতে প্রাণী তৈরি করার শিক্ষা ব্যবস্থা। এখন একটি দেশকে আগাতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তার নিজস্ব ওয়েতে, তাদের নিজস্ব চিন্তা, তাদের শিক্ষা পদ্ধতি চালু করতে হবে, শিক্ষা কমিশন তৈরি করতে হবে। কিন্তু এখন আমরা চলি সেই ব্রিটিশ কমিশন দিয়ে। সুতরাং এখানে আমাদের সমস্যা আছে, কারণ বাংলাদেশ এখন আর সেই পিছিয়ে পড়া কোনো দেশ নয়। বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে আমাদের চিন্তা ভাবনা, আমরা বিভিন্ন সেক্টরে এগিয়ে যাচ্ছি। এ মাসে আমাদের বিজয়, যেটি যে সর্বনাশা পদ্মাবতীর গান গেয়ে আমাদের হতাশার কথা বলতাম, এখন সর্বনাশা পদ্মাবতী আর সর্বনাশা নয়। এখন আমি এর আগেও বলেছি যে সর্বনাশা পদ্মা এখন প্রিয়দর্শিনী হয়েছে। এখন আমরা সেখানে বিনোদনের জন্য যাব, বিদেশ থেকে সেখানে আসলো। এই যে সাহসিকতা, বিশ্বব্যাংক যেখানে বললো এই সেতু করা সম্ভব না, নেত্রী কি বললেন? নেত্রী বলেন যে সম্ভব এবং আমরা নিজস্ব অর্থায়নে করবো। এটার নাম হলো বুদ্ধিজীবী তালিকার প্রথম নামটা ওনার আসবে, কারণ এই বঙ্গবন্ধু কন্যা। এদেশে তখন আধুনিক কোনো অস্ত্র ছিল না, কিন্তু সে সময় যুদ্ধ করার মতো আমাদের ছিল কি? আমাদের ছিল সাহস, দেশের প্রতি প্রেম, ভালোবাসা। সেদিন বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিলেন, না, আমরা বাঁশের কাঠি দিয়ে যুদ্ধ করব, আর যে জাতি রক্ত দিতে পারে তাদেরকে দাবায় রাখতে পারে। সুতরাং এটা আমি জানতেন। এই যে সিদ্ধান্ত, উনি একজন বুদ্ধিজীবী, তারই মেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজকে বিশ্ব ব্যাংকে দেখিয়ে দিয়েছেন, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন, না, বাঙালিরা পারে। কিছুদিন আগে ভারত বলতো যে এদেশে যখন রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেলেন, তখন বলা হতো যে এদেশে নোবেল প্রাইজ পাওয়ার মতো মেধা এখানে নেই। এমনকি এই কথাও বলেছেন যে এখানে পড়বে কারা, শিক্ষিত লোক কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ প্রতিযোগিতা প্রতিবাদ করেছে যাতে না হয়, কিন্তু এদেশেও নোবেল প্রাইজ পায়। এদেশের মানুষ হিমালয় বিজয় জয় করতে পারে। সুতরাং পারি না বলতে এমন কথা নেই। কিন্তু আমি কথা হলো, আমাদের একজন জনপ্রতিনিধি এখানে আছেন যারা স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি বলবো যে ফোরামে যদি কখনো বিষয়টি বলছে মাননীয় কাউন্সিলর মহোদয়, দয়া করে বলবেন যে আমাদের এখন যে বাধাটা, এখন বাধা অস্ত্রের বাধা না, এখন হলো সন্ত্রাস, এখন হলো চাঁদাবাজি, এখন হলো ফাইলবন্দি। আমাদের কাজগুলো যখন আমরা করতে যাই, করতে গেলে এই টেবিল এখানে থেকে করতে 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 কাজটার আগ্রহ হারায়, তখন বিদেশিরা এখানে এসে ইনভেস্ট করতে চায় না। কারণটা কি? আমরা আমাদের উন্নয়নে বাধা দিচ্ছি, আমরা আমাদের ফাইলগুলোকে
আমরা নিজেরা কাজ করতে আগ্রহ বোধ করি না, আমাদের লোকজন বাইরে গিয়ে কাজ করে, উন্নয়নের কাজ করে, কিন্তু বাইরের লোকজন এখানে আসতে তো চায় না। আমরা যারা আছি তাদের মধ্যে অনেকে কাজ করতে চায় না, কারণ এই যে দুর্নীতি একটা উন্নয়নের জন্য বড় বাধা। এরপরে মাদক আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মকে মেধাশূন্য করে দিচ্ছে। সুচিন্তা করার মতো তাদের সেই সময় নেই এবং সেই মেধাও নেই। সুতরাং আমাদেরকে মাদক নির্মূল করতে হবে। আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে তাদের সুস্থ চিন্তায় বেড়ে ওঠার জন্য মাদককে নির্মূল করতেই হবে। শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হবে। শিক্ষার ক্ষেত্রে আমাদের নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। নৈতিক শিক্ষা না থাকলে এই শিক্ষা দিয়ে আসলে বড় বড়, সোজা বাংলায় যদি বলা হয় যে চোর ছাড়া আপনারা কিন্তু দেখে না যা কিছু হয়, দুর্নীতিবাজ তৈরি করা ছাড়া কি হচ্ছে। যখন মুক্তিযুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত, কৃষক, শ্রমজীবী, এরা কিন্তু মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে। দেখেন 30 লক্ষের মধ্যে কতজন আছে আপনার, কতজন আছে পিএইচডি ধারী। এখন যারা এই দেশকে গড়ার জন্য যারা রেমিটেন্স যোদ্ধা বলা হয়, অথবা আমাদের দেশের পণ্য বাইরে যারা বিক্রি করে, যে আমাদের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছে, তারা শ্রমিক, তারা অশিক্ষিত, এই সমস্ত খেটে খাওয়া মানুষগুলো। আর আমরা কি করছি? আমরা অস্ট্রেলিয়ায়, কানাডায়, আমেরিকায়, বিভিন্ন জায়গায় আমরা বাড়ি করছি, আমাদের দেশের টাকাগুলো আমরা বাইরে নিয়ে যাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা ফাঁকি দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। এই শিক্ষার তো কোনো দাম নেই, কিন্তু যে শিক্ষা আমাদেরকে, আমাদের মাকে চিনতে শিখাবে, দেশকে ভালোবাসতে শিখাবে, সেই শিক্ষা আমাদের দরকার। আমাদের মেধাগুলোকে এখানে কাজে লাগাতে হবে। আমরা কোনো ভালো কাজে বাধা দিব না, আমরা অসৎ কাজে বাধা দেব। এই ধরনের মানুষ তৈরি করতে হবে। সুতরাং বুদ্ধিজীবী বলতে আমাদের ওই সমস্ত বুদ্ধি বিক্রেতাদের দরকার নেই। আমাদের দরকার আমাদের দেশকে নিয়ে যারা চিন্তা করে, দেশের মানুষকে নিয়ে যারা চিন্তা করে, দেশকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যারা দেশকে নিয়ে বহির্বিশ্বে নিজের দেশকে বড় করে প্রতিষ্ঠিত করার চিন্তা করে, এই সমস্ত মানুষদের দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ শুরু থেকেই একটি লক্ষ্য নিয়ে, সেটি হলো আমরা বলি যে ধর্ম নিরপেক্ষতার নীতি নিয়ে যার যার ধর্মের প্রতি তোমাদের শ্রদ্ধা থাকবে, অন্য ধর্মের প্রতি তোমার শ্রদ্ধা থাকতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে আমরা বিভিন্ন ধর্মের মানুষ শিক্ষার্থী নিয়ে আমরা পাশাপাশি একাত্র অবস্থান করে আমরা পড়াশোনা করব। দেশকে ভালোবাসতে হবে, এটা আমাদের একটা প্রয়োজন, এবং সেই চিন্তা নিয়ে 20 বছর ধরে আমরা এগিয়ে যাচ্ছি ন্যাশনাল কলেজ। এবং আমরা 2006 সাল থেকে আমরা স্কুলের কার্যক্রম শুরু করেছি। আমরা প্রথমেই আমি বলি যে একজন ভালো শিক্ষার্থী হওয়ার আগে আমাকে ভালো একজন মানুষ হতে হবে। একজন ভালো মানুষ অশিক্ষিত হলেও তার দ্বারা আমাদের দেশের ক্ষতি হয় না, কিন্তু এই ভালো মানুষ হওয়ার জন্য আমাদের এখানে শিক্ষা কার্যক্রমের সাথে আমরা সবসময় বলি শিক্ষক মন্ডলীকে যে আপনি নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আপনার ক্লাসে ঢোকার পরে 5 মিনিট নৈতিক শিক্ষা সম্পর্কে আপনার ধারণা দিবেন। তো সুতরাং আজকের এই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের কুইজ প্রতিযোগিতা আয়োজন ছিল। অনেকেই অংশগ্রহণ করেছে। 3 ঘন্টা ব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে। আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকে চটচট করে উত্তর দিয়েছে। তো আজকে আমাদের এই সময় সারা বিশ্বব্যাপী যে কোভিড চলছে, অনেক আমাদের 4 জন শিক্ষক আক্রান্ত, একজন কর্মচারী আক্রান্ত। তো আমরা দোয়া চাই, এবং পৃথিবী থেকে প্রায় 7 লক্ষের মতো লোক হারিয়ে গেছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তো সুতরাং সকলের প্রতি আমরা দোয়া করি আল্লাহ যেন এই মহামারীকে উঠিয়ে নেন, পৃথিবীকে স্বাভাবিক করেন। কিন্তু প্রায় 1 বছর পর আমাদের শিক্ষক যারা, আমাদের আসলে ঘরে বসে খালি জায়গায় বসে আমাদের মানায় না। শিক্ষক এর কাজ হলো শিক্ষার্থীকে নিয়ে কাজ করা, তাদেরকে আমরা শিক্ষা দিব, তাদের যে তৃষ্ণা পিপাসা থাকে সে বিষয়ে আমরা জ্ঞান সরবরাহ করব। কিন্তু আমরা এখন যেভাবে এই ছন্নছাড়া অনুষ্ঠান করছি, এটা আসলে আমাদের জন্য, বিশেষ করে এই সময় বঙ্গবন্ধু যখন জন্মশতবার্ষিকী চলছে, সারা বাংলাদেশ থাকবে উৎসবমুখর। লাল সবুজের পতাকা প্রতিটা ঘরে ঘরে উঠবে, প্রতিটা হাতে হাতে থাকবে। কিন্তু আজকে সব জায়গায় আমাদের ভিতরে যেমন মৃত্যুর একটা আতঙ্ক চলছে, সেখানে আমাদের আসলে এই জাতীয় অনুষ্ঠান করা দুঃসহ ছাড়া কিছু না। তারপরেও আমি এটা করেছি। আপনারা এখানে এসেছেন, আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয়
এসে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, ওনাকে আমরা কি দিয়ে যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করাবো সে ভাষা আমার জানা নেই। আমরা যে মানুষটিকে এখানে এর আগেও পেয়েছি, ঠিক এমনই ভাবে আমরা ওসমান ভাইকে যখনই বলতাম উনি কখনো না করতেন না, এবং ওনার সাথে আমি যতটুকু স্বল্প সময় পেয়েছি আমি ওনার সন্তান সমতুল্য, অথচ আমার সাথে অনেক অনেক কথা হয়েছে, ওনার সম্পর্কে অনেক আমি জেনেছি। এতটুকু জেনেছি যে আমাদের নেত্রী যাকে বলতেন আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তারও যে নেতা আছে আমার জানা ছিল না। আমি জানতাম যে ওনার নেতা নাকি আমাদের ওসমান ভাই। সেই মানুষটি নির্লোভ মানুষ বলতে যা বোঝা যায়, আমরা আজকে বুদ্ধিজীবীর কথা বলতে গিয়ে এই কথা না বললেই হয় না, যে নির্লোভ মানুষ যিনি একটা কাউন্সিলের মধ্যে সীমাবদ্ধ, এটা কি করে হয়? আমরা মানতে পারি, উনি কিভাবে মানলেন? তো সেই লোকটিকে আমরা দুহাত উজাড় করে দিতে চেয়েছি, কিন্তু উনি সেই সুযোগ আমাদের দেননি। কিন্তু বিধাতা কিন্তু ওনাকে এই পুরস্কার থেকে কিন্তু বঞ্চিত করেননি। কি বিধাতার কৌশল যে একজন মেয়র হিসেবে, ঢাকার সফল মেয়র হিসেবে উনি কবরস্থ হয়েছেন, এবং ওনার কবরটি এমন একটি জায়গা আমি নিজে দেখেছিলাম। বাংলাদেশ যতদিন আছে, ওনার কবরস্থান যতদিন আছে, মানুষ যতদিন ঢুকবে, ওসমান গনি ভাইকে সবসময় ওনাকে দোয়া করে তারপর আমাদের জন্য করবে। বিধাতা ওনাকে দোয়া করে দিয়েছেন, উনি কোনো কিছুই চাননি, কিন্তু বিধাতা দিতে কিন্তু ওনার বিচার কিন্তু ঠিকই পায়। সম্মান নিয়ে গেছেন, উনি কিন্তু নিজেও জানেন না যে উনি এত সম্মানিত হবেন। এই জন্য বলবো যে আমাদের ভিতরে খাই চিন্তা না করে দেশের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। আমাদের জন্মটা শুধু আমার জন্য হয়নি, আমার পরিবারের জন্য হয়নি, আমার জন্মটা মানুষ হিসেবে হয়েছে সকলের জন্য। সকলের করে সকলে আমরা প্রত্যেকে আমরা করে থাকি। সুতরাং তার সুযোগ্য উত্তরসূরি আমাদের এখানে আছে, আমরা তার ভিতর থেকে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমরা চাই আমাদের যারা শিক্ষার্থী আছো, তোমাদেরই বয়োজ্যেষ্ঠ, আমাদেরই সমসাময়িক এই মানুষটিকে আমরা যেন একটু চোখে চোখে দেখে রাখি সবসময়, এবং আমরা আশা করি ন্যাশনাল কলেজ সবসময় কাছে পাবে ইনশাআল্লাহ। আমরা তার মধ্য দিয়ে ওসমান ভাইয়ের যে অপূর্ণ স্বপ্ন, অর্থাৎ নেত্রী যেখানে বলতেন যে আমার নেতা, আমরা যেন ওনাকে সেইভাবেই এখানে আমরা পাই। বাড্ডাবাসী শুধু বাড্ডার মধ্যে যেন আমরা ওনাকে সীমাবদ্ধ রাখি, ওনাকে যেন ছড়িয়ে দেই বিশাল বাংলার সর্বত্র সবখানে। তা আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ লক্ষ শহীদ যারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, ২ লক্ষ মা-বোন যারা ইজ্জত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আর সেই বীর সন্তান তাদের প্রতি আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা। আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই প্রয়াত আমাদের জান্নাতবাসী আমাদের ওসমান ভাই, আর আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা অভিভাবক এবং শিক্ষার্থী, সকলের প্রতি আমাদের এই দিনে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনার সন্তানকে দেশের প্রতি, আমাদের প্রত্যেকটা ১৬ কোটি মানুষের পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা, এবং আপনার সন্তানকে শুধু আপনার সন্তান না, আপনার সন্তান শুধু আপনার পরিবারের সন্তান না, আপনার সন্তান যেন দেশের সন্তান হয়, সেইভাবে বড় করে তুলবেন। সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে বিশেষ ধন্যবাদ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটি তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের কাছে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মাসুম গনি তাপস স্যারকে, যিনি শত ব্যস্ততার মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকে ন্যাশনাল কলেজ আয়োজিত এই অনুষ্ঠান
এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক, আমার বাবার একজন পছন্দনীয় মানুষ, আমার খুব পছন্দনীয়, কিছু সময় সর্বদা কারণ আমার সাথে অনেক সময় দেখা হয় কম। তো আমাদের সেই শহীদুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন আমার ভালো বন্ধু, আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, আমার সেই শৈশবের বন্ধু বাবু উপস্থিত রয়েছেন, উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অধ্যয়নরত ছাত্রছাত্রী বন্ধুরা। স্যার যে কথা বলেছেন, এই কথার পরে আমার আর কিছু বলার থাকে না। আমি শুধু আমি চাচ্ছিলাম যে স্যার যেন আরো কিছু বলেন, এত ভালো বলতে পারেন এবং এত জ্ঞান রাখেন। আসলে আমরা তো শুধু কথার জন্য কথা বলা হয়, কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা সেটা আশা করেছিলাম স্যারের কাছ থেকে যে স্যার আপনি আরেকটু সময় যদি বলতেন হয় কিছু জানতে পারতাম, কারণ আমাদের এই গ্রুপটাকে নিয়ে আমরা অনেক কিছু জানি না। আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর কথাগুলো আপনার কাছ থেকে বলেছেন, অনেক ইতিহাস আজকে আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি। ধন্যবাদ দিই আপনি উসমান সাহেবকে যেভাবে সম্মানিত করেছেন ন্যাশনাল কলেজের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ আপনাদের সকলের। আমি সেটা এতটুকু বলতে চাই, পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বুঝতে পেরেছে যে এই অশিক্ষিত এই মূর্খ এই রাখাল ভাই যেদিন বন্দুক ধরেছিল, রাস্তায় নেমেছিল, নিজের জীবন বাজি রেখে দেশের প্রতি মমতা, দেশের প্রতি শ্রদ্ধা রেখে যখন তারা তাদের যে যুদ্ধে তারা নিয়েছিলেন, তাদের এই রণকৌশল সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা এবং আল-বদর সংসদের সদস্যরা যখন বুঝতে পেরেছে যে স্বাধীনতা অর্জন এই সম্ভব হবেই না, আর সেই কারণে এই বাংলাদেশ থেকে মেধা শূন্য করার জন্য তারা দেশের বিভিন্ন স্থানে এই হত্যাটা চালিয়ে গেছে। আর সেই দিনটি ছিল 10 থেকে 14 তারিখ। তাই আজকে 14 তারিখটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আজকে যারা উপস্থিত অতিথিবৃন্দ আছেন, আমরা যদি আজকে আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, আমরা যেখানে আছি আমরা সকলে যার যার অবস্থান নিয়ে এই দেশের সত্যিকার ইতিহাসগুলো জানার চেষ্টা করি এবং এই দেশের প্রতি আমাদের শ্রদ্ধা থাকুক অগাধ এবং এই দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে আমরা দেশের সেবা যেন নিয়োজিত থাকতে পারি, সন্ত্রাস মাদক মুক্ত একটি দেশ যেন আমরা সবাই মিলে উপহার দিতে পারি জাতিকে, আমরা সেই চেষ্টাটাই আমরা করব। এটাই হোক আজকে আমাদের এই দিনের সফল। আমরা মুক্তিযুদ্ধের যে সমস্ত 30 লক্ষ শহীদদের যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা রইল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রইল জাতীয় চার শহীদ আরো যারা মুক্তিযুদ্ধে যাদের মুক্তিযুদ্ধ করেছেন, যাদের নাম ইতিহাসের পাতায় আসেনি, তাদের প্রতি রইল ওনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আজকে একই কথা বলতে চাই, আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত বিনয়ের সাথে একটি অনুরোধ করতে চাই যে আমরা এই এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের হাতে আমরা যদি যে সরকার থেকে যে পাঠ্যপুস্তক পাবে, সেই পাঠ্যপুস্তকের সাথে বঙ্গবন্ধু আত্মজীবনী একটি বই দেওয়া যায় কিনা সেটা যদি আপনারা একটু বিবেচনায় নিতেন আমরা খুবই খুশি হব ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমি নিজে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে আছি, আমিও এটা চেষ্টা করছি যে প্রতিটি ছাত্রছাত্রীর হাতে এই বঙ্গবন্ধু আত্মজীবনীটি দিয়ে দেওয়া। হয়তো একসাথে পারবো না, কারণ অনেক ছাত্রছাত্রী পর্যায়ক্রমে আসতে আসতে
আমরা চাই এই কোমলমতি এই ছাত্রছাত্রীরা আগামী দিনের এই প্রজন্ম এই বাংলাদেশের সত্যিকার ইতিহাসটুকু তারা চান, সত্যিকার ইতিহাসটুকু জেনে তারা এই দেশের প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, তারা এই দেশ কি, বঙ্গবন্ধু কি, কেন এই স্বাধীনতা হয়েছে, বাংলার ভাষা আন্দোলন কি, গণ অভ্যুত্থান কি, এই সমস্ত জিনিসগুলো যখন জানবে তখন অটোমেটিকলি আমরা মনে করি এই জাতি তখন এই মানুষকে তখন দেশের প্রতি শ্রদ্ধাশীল আরো অনেক শ্রদ্ধাটা আরো অনেক বেড়ে যাবে। আমরা যখন এই বাচ্চাদের মতো ছিলাম আমরা কিন্তু এই বঙ্গবন্ধুর এই ইতিহাসে হয়ে জানতাম। আমার মনে আছে আমার বাবা আমাদেরকে মাঝে মধ্যে বলতেন যে বঙ্গবন্ধু এমন ছিলেন, কন্যা এমন ছিলেন, এই ছিল তার যুদ্ধের মূল উদ্দেশ্য। আমরা তখন শুনতে পেরেছি। এখন তো টিভি খুললেই অনেকে আপনারা অনেক কিছু পান, বই পান, আমরা নিজেরা দেখেছি 15ই আগস্ট করার মতো আমাদের সেই অবস্থান ছিল না। বাবুয়ের জ্বলন্ত সাক্ষী, আমরা একই এলাকায় সেই শৈশব থেকে বড় হয়েছি। বাবুর এক ভাই আছেন আমাদের বড় ভাই ইকবাল ভাই, উনি আমার বাবা 15ই আগস্ট যখন করতেন আমি এমন দেখেছি মানুষের বাড়ি থেকে লাউ দিত, মিষ্টি কুমড়া দিত, চাল দিত, ডাল দিত, সেগুলো দিয়ে তার 15ই আগস্ট। এমন দিন আছে 15ই আগস্টে পুলিশ হামলা দিয়েছে আমাদের বাড়িতে, আমরা সেই ক্যাসেটে নিজে যেভাবে পেয়েছি লুকিয়েছিলাম, কিন্তু সেই কাপিগুলো অনেক সময় দেখা গেছে যে সরাই ফেলছে, অনেক সময় দেখা গেছে যে কাপির মধ্যে তারা অনেক কিছু করেছে। আমরা এত কিছু বলতে চাই, আমরা শুধু আজকে এতটুকুই বলতে চাই, আজকে সেই দিন এসেছে, মানুষের কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরার সময় এসেছে। তাহলে এই সময়কে আমরা যথার্থ মূল্যায়ন করি, তাহলে হবে আমাদের এই নাগরিকত্বের যে একটা দায়িত্ব, এই নাগরিকের একটি দায়িত্ব আর সময় দিতে চাই না। অনেকক্ষণ আপনারা বসে আছেন, দুপুর হয়ে গেছে, সবারই হয়তো ক্ষুধা লেগেছে, বেশি কথা বলে বলবেন যে কমিশনের সাথে বেশি কথা বলবেন। যাই হোক, আর বেশি কথা বলতে চাই না। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন শেখ হাসিনা, বাংলাদেশ সরকারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য, যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তাদের পরিবার রেখে গেছেন দেশে, তাদের জন্য, বুদ্ধিজীবীদের পরিবারের জন্য, তাদের রূপের মাত্রা কামনা করি আমরা আল্লাহর কাছে। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান যেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে, আর অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন এই অনুষ্ঠানটি আবার অসংখ্য সম্মানিত সুধী। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনা আহ্বান করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ আবুল বাশার স্যার। জনাব মোহাম্মদ আবুল বাশার স্যারের বক্তব্যের পরেই আমাদের পুরস্কার বিতরণ করব। অনুষ্ঠান প্রথম শেষ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। সম্মানিত এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদের প্রফেসরগণ, শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রথমে আমি এই দেশের জন্য, এই দেশকে নষ্ট করার জন্য, এই দেশকে শিক্ষার থেকে অবহিত রাখার জন্য তারা পরিকল্পিতভাবে শিক্ষিত জনকে, শিক্ষকদেরকে বেছে নিয়ে তাদেরকে নিধন করেছে। আমি সর্বপ্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতে আলা দরজা দান করেন।
পাশাপাশি আমাদের দেশে এই যুদ্ধগ্রস্ত অবস্থায় আমাদের দেশে অগণিত মা বোন, আমাদের ভাইয়েরা, বাবারা, চাচারা, অন্যান্যরা যারা শহীদ হয়েছেন, অগণিত সংখ্যা বললাম না, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যুদ্ধ বিগ্রস্ত অবস্থাতে যারা যুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়ে এখনো বেঁচে আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্বাস্থ্য সহিত দীর্ঘ আয়ু দান করেন। এই বুদ্ধি দিবস উপলক্ষে আপনাদেরকে এই স্মরণ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনারা বুদ্ধিজীবী, আপনারা বুদ্ধিদের উত্তরসূরি, তা না হলে আপনারা এই শিক্ষক এটা হলো আমাদের ছাত্র ছাত্রীদের জন্য মানুষ গড়ার মহা কারিগর। আপনাদের সুস্থ জীবন, দীর্ঘায়ু জীবন, আপনাদের মনের নেক বাঞ্ছনা আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আমি দোয়া করি। আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে এসে আপনাদের এই করোনা ক্লান্তি লগ্নে সারা বিশ্বে যেখানে স্থগিত এই অবস্থাতেও আপনারা আমাদের কলেজটা পরিচালনা করেছেন, আপনারা নিবিড়ভাবে দেখা করছেন এবং সব দিকে আপনারা লক্ষ্য রাখছেন। এই জন্য বিশেষভাবে আপনাদের জন্য আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের প্রশংসা করার শেষ নাই। আপনারা মানুষ করছেন, কিভাবে করতেছেন আল্লাহ পাক। এখন তো কম্পিউটার যুগ, আপনারা কম্পিউটারের মাধ্যমে আপনারা মাথায় করে বসিয়েও আপনারা শিক্ষা দিতে পারেন। আসলে বলতে গেলে আমরা এমন এক যুগে ছিলাম, সেই সময় রাস্তাঘাটও ছিল না, এই কম্পিউটারও ছিল না, আলো বিদ্যুৎ বিদ্যুৎও ছিল না। আমরা সাঁতার কাটি, আমরা এক হাতে বই ঘুরে ধরি আর এক হাতে সাঁতার কাটি, আমরা পার হয়েছি। আমাদের এমন দিন গেছে। তো আপনারা এই সুন্দর জীবনে হয়েছেন, আপনাদের এই শিক্ষার যে সুযোগ সম্প্রসারিত করেছেন সারা পৃথিবী। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির আলো। আপনারা সেই আলো ছড়াইবার জন্য নিবেদিতভাবে কেটেছেন, ছাত্রছাত্রীরা সেই আলো পাচ্ছে। এই আলো ভাই আমাদের দেশকে ইনশাল্লাহ পুরুষমুক্ত করবে। আগামী দিনে যে মানুষের অজ্ঞ ছিল, তাদের জ্ঞান ততটুকু ছিল না, আপনাদের চর্চার পরিচর্চার কারণে আমরা আমাদের ছাত্রছাত্রীরা এমনকি আমরাও আমাদের যা শিখেছি আপনাদের অবদানের মাধ্যমে। তো আশা করি আমরা এই অবদান অক্ষুণ্ণ রাখবেন। মানুষ গড়া বহুত বড় ব্যাপার, টাকা পয়সা কামানো, বাড়ি বাড়ি করানো এটাই সাধারণ ব্যাপার। এটা যে কোনো সামান বেতন বুঝি সব এদের টাকা পয়সা কামানোর লোক থাকে। যেমন আপনারা দেখছেন আমাদের দেশে শুনতে হচ্ছেন সন্ত্রাসী, চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি, বিভিন্ন করি মানবতা নাই, বিবেক নাই। লেখাপড়া তারা যারা শিখছে বলে তারা সত্যিকার অর্থে লেখাপড়ার যে আলো, সেই আলো তারা পায়নি, তারা অন্ধকারের মধ্যে রয়ে গেছে। লেখাপড়ায় আলো বিস্তৃত হয়, এই লেখাপড়ার কারণে আমাদের দেশ অগ্রগতির দিকে যাবে। আপনাদের কারণে আপনারা গর্বিত হবেন। আপনারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছাত্র একদিন ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসি হবে, এরপরে দেশের প্রধানমন্ত্রী হবে, দেশের অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে। আপনারা গর্বের সহিত শেষে বলে এ আমার ছাত্র। যখন আপনারা এটা বলবেন তখন আপনাদের মনোভাবটা কেমন হবে, কতটুকু হবে, আশা করি আপনারা কথা হিসেবে উপলব্ধি করতে পেরেছেন। আপনাদের ছাত্ররা মন্ত্রী, আপনাদের ছাত্ররা এমপি, আপনাদের ছাত্ররা প্রধানমন্ত্রী, মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আপনাদের গর্বের আর শেষ থাকবে না। আপনারা এই ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এটার সফলতা ওই দিনে আপনারা পাবেন আপনাদের ছাত্রছাত্রীরা যখন এইভাবে সমাজকে আলোচিত চলবে। যেমন হাদিসের একটা কথা আছে, আলো ছড়াইলে কোন সৎ কাজ করলে সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকে। আপনাদের এটাও সদগায়ে জারিয়ার মতো কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাদের ছাত্ররা আরো ছাত্র তৈরি করবে, আরো ছাত্ররা ছাত্র তৈরি করবে। এইভাবে আপনাদের শিক্ষার অনুরাগী ছড়িয়ে পড়বে, সারা পৃথিবী আলোকিত হবে। আমাদের দেশের আপনার কথা প্রসঙ্গেই বলতে হয়, আমরা আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি খেয়াল রাখতে হবে। আপনাদের দোয়ার বরকতে আমি দিনের বেলায় কলেজে পড়তে পারিনি, ব্যবসা বাণিজ্য এবং সংসারের দৈন্যতা বিভিন্ন কারণে বাইরের ব্যবসাতে বসছি। আমি রাত্রে কলেজ করেছি এবং রাত্রেই আমি তেজগাঁও কলেজ থেকে আপনাদের আমি ইনশাল্লাহ গ্রাজুয়েশন নিয়েছি।
এই আপনাদের বলতে এখন দিনের মধ্যে আপনারা ক্লাস করতেছেন, সুন্দর পাচ্ছেন। আমাদের পরিস্থিতি ততটুকু ছিল না, আমরা ততটুকু করতে পারিনি। আমাদের ছেলেমেয়েরা এখন দেশ বিদেশে গেছে। কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে তারা দেশ বিদেশে যে বাড়ি বাসস্থান তৈরি করতে আছে। আপনাদের দোয়ার বরকতে আমি নগণ্য এই অদবড় ছেলেমেয়েরা আমেরিকায় আছে, নিউজিল্যান্ডে আছে, আমার নাতিরা কয়রা আছে, তারপর বাতিজারা লন্ডনে আছে। আমি তাদের কাছে সাজেশন করছি, তোমরা ওই দেশের পরিস্থিতি দেখি তোমরা মুগ্ধ হইও না। তোমরা কখনো নাগরিকত্ব নিতে পারো, তোমরা কিন্তু ওই দেশে থাকার চিন্তা করো না। তোমরা আমার দেশের মাতৃকতা শিখো। 1971 সালে যুদ্ধের সময় আমাদের বাড়িতে ক্যাম্প ছিল। আমরা যুদ্ধ বিগ্রহ, আমি যুদ্ধে সরাসরি জড়িত ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, ক্যাম্পটিতে আসলাম। এরপরে আমার ভাই বাতিজা অন্যান্য আত্মীয় স্বজন কাছে অনেকে যুদ্ধে তাদের জীবন হারিয়েছে। যাদের ফ্যামিলিতে যুদ্ধে যাদের জীবন হারিয়েছে, যাদের ফ্যামিলিতে বিধ্বস্ত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা বুঝতে পারে এই ব্যথা, এই বেদনা কতটুকু। আমরা এক পর্যায়ে যেহেতু আমাদের বাড়িতে ক্যাম্প, আমরা বাড়িতে অবস্থান করতে পারিনি। তখনই বাড়ি থেকে বের হয়ে আসি। তখন আমার আম্মাজানের কোনো, আমার আব্বা ছিলেন না, আমার আম্মাজানের কোনো ফটো ছিল না। নামাজের একটা কাপড় দিয়ে বলল, যদি আমাদের এই বাড়ি থাকে উড়িয়ে দে, আমি বাড়িতেই আছি, তুমি আমাদের নামাজের কাপড়টা দেখি, মাকে স্মরণ করো। এই সমস্ত কথাগুলি বলতে গেলে প্রাক্রান্ত হয়ে যায়, চোখের পানি এসে যায়। এই অবস্থার মধ্যে আমরা দেশ স্বাধীনতার হয়েছিলাম। আমার আম্মা সবসময় কোরআন শরীফ পড়তেন। আবার পাঞ্জাবিরা ঘুরিয়ে, আমাদের প্রভার এলাকায় আসছিলাম, পাঞ্জাবিরা ঘুরিয়ে আসতো মার কাছে। যখন যতবারে আসে দেখি তিনি পড়তেছেন, তখন তার কাছে দোয়া চাইতেন। তো উনি আমাদের বাংলাতে বলতেন, তোমাদেরকে কিসে দোয়া করবো, তোমরা আমাদের দেশের মানুষ মারো। আবার ওদেরকে যারা ছিল তারা বলে দিত, তখন ওনাকে আর কিছু না বলে চলিয়ে যেত। এই অবস্থার মধ্যে দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিবুর রহমানের জন্ম আমাদের সৌভাগ্য। তিনি একজন নেতা হওয়ার কাছে, সব মানুষই সমাজের নেতা হয় না, সব ঘরের সব লোকেই নেতা হয় না। ঘরের একজন হন, সমাজের একজন হন। এই আমাদের শেখ মুজিবুর রহমানের জন্মের কারণে উনি এই দেশে জন্মেছিলেন বলিবে উনি একদম দায়িত্বহীন নেতা ছিলেন। তার মুখে জাদু ছিল। তিনি মানুষকে ডাকার যে আহ্বান, যে কৌশল, যে মাধুর্য ভাষা, সেই ভাষায় আমরা সকলেই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা প্রাণের জন্য আমরা কোনো সময় আমরা খেয়াল করিনি যে আমরা বেঁচে থাকবো, কিন্তু আমরা আগে ছিলাম। আল্লাহ পাক আমাদের আগামীতে সহযোগিতা করেছেন। সেই সহযোগিতার কারণে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে যে শেখ সাহেব আমাদের ক্যাবিনেট গঠন করেছে, তিনিও কখনো দুঃখ করেছেন। তো আমাদের দেশের মধ্যে সব সময় সব জায়গাতে, স্কুল কোন, কলেজ কোন, বাড়িতে কোন, সমাজে কোন, পরিবারের কোন, কিছু লোক দ্বিমতশায়ী থাকে, কুলুষিত থাকে, তাদের মনও কুলুষিত, তারা কুলুষিত কাজেই থাকতেন। এই জন্য আমরা সকলে আমরা কুলুষির দিকে না যাইয়া আলোর দিকে যাই, দেশকে আগিয়ে নিই, দেশকে বাঁচিয়ে নিই, দেশ যাতে আমার টিকতে পারে। এক সময় পাকিস্তানের প্রতি আমাদের অসম্ভব ঘৃণা ছিল, আর আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে চাইনি। পাকিস্তানও আমাদেরকে শত্রু ভাবছে, কিন্তু এখন দেখা গেছে পাকিস্তানি আমাদের কাছে মিত্র করার জন্য এগিয়ে আসে। আমরা কেউই তাদের কাছে যাওয়ার জন্য এগিয়ে যাইনি, কারণ আমাদের মনে কষ্ট আছে, আমাদের ব্যথা আছে। আমার এক ভাই বলে গেছেন, তারা চাইছিল এই দেশকে পঙ্গু করে, শিক্ষাহীন করে, জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে এদের তছনছ করে দিবে এবং বিজাতি জাতির পুরুষ এখানে রাখার জন্য মা বোনদের ইজ্জত সম্ভ্রম করেছে। আল্লাহ তাদেরকে কামিয়াবি করতে দেননি। আল্লাহ সব কুশক্তি সম্বন্ধে অবগত আছেন। আল্লাহ তাদেরকে পরাস্ত করেছে। আমরা এগিয়ে আসি। আজকে এখন আমি বলতেছি আমাদের কলেজের ব্যাপারে, আমরা কলেজ উদ্বোধন করতেছি। এখানে আসছে প্রিন্সিপাল সাহেব, নতুনভাবে এখানে আমাদের একখানে আসছে। তবে একটা প্রবাদ আছে, শিক্ষক কোথায়, ব্যাপারটা হলো ঠেকছি যথায়। কিছু ত্যাগ স্বীকার না করলে, কিছু কষ্ট না হলে সফলতা এসে না। সফলতা আমাদের দেশের মানুষ যারা কষ্ট করে দেশ শিখেছে, তারা দেশের মমত্ব বুঝে,
দেশ রক্ষা করতে চায়, আর কিছু কুচক্র ছিল, দেশদ্রোহী ছিল, তারা দেশ রক্ষা করতে চায়, বাংলাদেশ হওয়া চায়নি, এখনো তারা চায়নি। আমাদের সকলের সজাগ দৃষ্টি থাকতে হবে যাতে আমাদের দেশটা, আমাদের জাতিটা আমরা উন্নত হয়ে দাঁড়াতে পারি, আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনাদের এখানে যারা আপনাদের কলেজে শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা এখানে এসে অনেক সময় আপনাদের অনেক কষ্ট হয়েছে, নিয়মিতভাবে আমাদের দেশের যে পরিস্থিতি, এখানে আপনাদেরকে যা সম্মান দেওয়ার কথা সেইটুকুও আমরা ঠিকমতো আমরা করতে পারিনি। আপনারা মনে করবেন আপনারা জাতির জন্য সেবা করতেছেন, আপনাদের পরবর্তী জন্ম আপনাদেরকে স্মরণ করবে, তাদের দোয়ায় আল্লাহ পাক আপনাদের সন্তান সকলকে সুন্দর সুস্থ অবস্থায় ভালো অবস্থায় নিয়ে যাবে। এটা আমার আমার জীবনে দেখছি, ব্যবসা বাণিজ্য করছি, যারা জীবনে সব ব্যক্তিত্ব ছিলেন তাদের সন্তান কোনো সময় অভাব অনটনে পড়েনি, আল্লাহ পাকও তাদেরকে কোনো দুর্যোগে ফেলেননি, তারাও ইনশাআল্লাহ কেটিয়ে গেছেন। আপনারা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমার বক্তব্য এখানে সমাপনী টানছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সকলের সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ। অনুষ্ঠানের কি পর্যায়ে পুরস্কার বিতরণ করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং সেখানে যারা প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রথমে, তারপরে দ্বিতীয়তে উত্তর দিয়েছে তাকে দ্বিতীয়তে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাকে তৃতীয়তে, এইভাবে নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পুরস্কার বিতরণ পর্ব। প্রথমেই পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাবিদ ইসলাম আপন, রোল 5, সেটি খবর থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার স্যার, বিশিষ্ট শিক্ষা আন্দোলন। এরপরে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহিরা শেখকে, রোল 1, সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খবর থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার মা আমাদের সেই কলেজেরই একজন শিক্ষার্থী মাহিরা শেখ। পুরস্কার তুলে দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুম গণিত পরিষদ কাউন্সিলর 21 নম্বর সিটি কর্পোরেশন। এই পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কামরুল আলিকা, সে বাবুর থেকে প্রথম স্থান অধিকার করেছে। তার রোল 4, কামরুল আলিকা। কামরুল আলিকাকে পুরস্কার তুলে দিয়েছেন ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। এবারে খড়গপুর থেকে প্রথমে আহ্বান জানাচ্ছি আদনান আবিদকে। আদনান আবিদ বিজ্ঞান বিভাগ নবম শ্রেণী, তাকে পুরস্কার তুলে দিয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহবুব আবু স্যার। এরপরে পুরস্কার গ্রহণের জন্য হবে দশম শ্রেণীর শিক্ষার্থী জেরিন আক্তার, বিজ্ঞান শাখা, সে তৃতীয় স্থান অধিকার করেছে। জেরিন আক্তার এরপরে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি শামসুল জামান, নবম শ্রেণী,
রোল 1 সে প্রথম থেকে প্রতিযোগিতা করেছে। পুরস্কার পেয়ে দিয়েছেন আজকের অনুষ্ঠানে আমি ঘরে সন্তান সবাই পায়। যারা মানবিক বঙ্গবন্ধু সম্পর্কে তো বেশি জানতে হয়। এরপরে প্রথম থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমে আহ্বান জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তৃতীয় আঁকা ব্যবসায় শিক্ষা বিভাগে তার 405 সে গড়পুর থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার স্যার, বিশিষ্ট শিক্ষক। এবার আহ্বান জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আমরিতুল্লাহ রোল 203 বিজ্ঞান শাখা, সে গড়পুর থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। সে অনুপস্থিত থাকায় তার ভাই আমাদের ছাত্র কলেজের শিক্ষার্থী আরফাতুল আজিজ মারুফ বিজ্ঞান শাখা 365 কিলো একাদশ শ্রেণীর সম্মানিত প্রধান অতিথি যারা মাহমুদ মহিলা পুরস্কার। এবারে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিথিলা কার্জানা ইমা বিজ্ঞান বিভাগ 268 কিলো, সে গড়পুর থেকে প্রথম স্থান অধিকার করেছে। পুরস্কার পেয়েছেন আজকের অনুষ্ঠানে ন্যাশনাল কলেজের বাংলা অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আনসার, জনাব মোহাম্মদ শহীদুল আনসার। সবাই অনেক সুন্দর করে এবং সবার প্রতি আমাদের দেশাত্মবোধ জাতীয় চেতনা রয়েছে, বঙ্গবন্ধুর চেতনা রয়েছে, তাই লক্ষ্য করেছি সবাই অনেক সুন্দরভাবে কুইজ প্রতিযোগিতায় সঠিক করার চেষ্টা করেছে। সবাইকে ধন্যবাদ যে তারা বিজয়ী হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর দাও দাও সুন্দর জীবন দুর্ভোগ আল্লাহ সকল অসংখ্য প্রিয় শুধু আমাদের বর্তমান সময় করোনা পরিস্থিতির কারণে যে স্থবিরতা চলছে, আমরা চাই খুব শীঘ্রই যেন আমাদের এই অবস্থার উত্তরণ করে এবং আমরা খুব শীঘ্রই যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি এবং সুন্দর জীবন উপভোগ করতে পারি। সেক্ষেত্রে এবং প্রযুক্তি এর মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি। ধন্যবাদ। এই রাহা